তার দলের কিছু নেতা, এরাই গোটা দেশটাকে কুড়ে কুড়ে খেয়েছে 15 বছর, 15.5 বছর, 16 বছর। এরাই হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এদের সুবিধাভোগী ব্যবসায়ীরা, বিজনেসম্যানরা, তারা বাংলাদেশে ব্যবসার নামে টাকা হরিলুট করেছে। বিদেশে তারা সুখে শান্তিতে থাকবে, স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি নিয়ে, এই ছিল তাদের বাসনা। এই বাসনা মানে পরিপূর্ণ করতে তারা বাংলাদেশের মানুষকে দ্বিতীয় শ্রেণীর প্রজায় পরিণত করেছে। জনগণ, বাংলাদেশের মানুষ সবসময়ের জন্য প্রতিবাদ, কখনো তাদেরকে দাবিয়ে রাখা যায় না, তাদেরকে হেয় করা যায় না। কিন্তু ষড়যন্ত্র এখনো থামছে না, ষড়যন্ত্র অব্যাহত হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার যে টাকার যে উৎসগুলো, এটা এখনো তৃণমূলে অনেকের কাছে নানাভাবে গোপনে শেষ করেছে। ওই টাকাগুলো খরচ করেই এলাকার পর এলাকায় তারা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। চট্টগ্রামে গতকাল একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমরা একটি সংগঠনের অভ্যুদয় দেখছি খুব অল্প কিছুদিন। এই সংগঠনটি কিভাবে তৈরি হয়, কে কে এর নেতৃত্বে আছে? গতকাল কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এই সংগঠনটির কয়েকজন নেতাকে। তারা সবাই যুবলীগ, ছাত্রলীগের। তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে এর মধ্যে ঢুকে, এই সংগঠনটির মধ্যে ঢুকে সারা দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা। এদের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই কারণে ভারত থেকে তার মুক্তির দাবি করা হচ্ছে, ভারতের পররাষ্ট্র দপ্তর। এগুলো কিশোর আনন্দ। আমাদের প্রায় 2000-এর মতো মানুষকে, সাধারণ মানুষকে, এই ধরনের বাচ্চা ছেলেদেরকে গুলি করা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে। কই তখন ভারতের পররাষ্ট্র দপ্তর তো একটা স্টেটমেন্ট দেয়নি। শেখ হাসিনার এই ভয়ঙ্কর নিপীড়নের জন্য, এই রক্তক্ষরণের জন্য ওই একটাও তো স্টেটমেন্ট করেনি, একটা তো বিবৃতি দেন। আজকে যখন সরকার এবং সব মানুষ বুঝতে পারছে যে কোনো একটা ষড়যন্ত্র চক্রান্তের খেলা চলছে, কোনো কিছু একটি পরিকল্পিতভাবে ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, অস্থিতিশীল করার চেষ্টা, থামেন, অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এটা তো একবারই মানে সূর্যের আলোর মতো একবার পরিষ্কার যে এই সংকটটা কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে, অত্যন্ত পরিকল্পিত ভাবে তৈরি করা হচ্ছে। হঠাৎ বিভাগীয় শহরগুলোতে নেমে পড়ছেন, দাবি দিচ্ছেন। ওই শেখ হাসিনা সবাই দাবি দেননি কেন? যদি কোনো দাবি থাকে, আমরা বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান পাশাপাশি শান্তিতে এবং সহাবস্থানে দীর্ঘদিন বাস করেছে। আজকে কেন পরিকল্পিতভাবে বলা হচ্ছে যে এখানে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়? বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরাট অংশ এর মধ্যে নেই, যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত চলছে। কিন্তু তারা নেমে একজন আইনজীবীকে পর্যন্ত হত্যা করার ধৃষ্টতা দেখাচ্ছেন। এই জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর কোন বিবৃতি দিলেন না। বিবৃতি দিলেন যে অস্থিতিশীলতা তৈরি করার কারণে একজন ব্যক্তিকে, চিন্ময় নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, এই কারণে বিবৃতি। সেটা বাংলাদেশের নাগরিক, তার প্রতি যদি সরকার অন্যায় করে তাহলে বাংলাদেশের সরকার এবং তাদের লোকজন তারা সেখানে দাবি তোলে। তাদের দাবি এখান থেকে হচ্ছে। কেন বাইরের একটি দেশ থেকে এই ধরনের প্রতিবাদ আসছে? এগুলো তো সব রহস্যজনক বিষয়। কারণ বাংলাদেশের স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে তারা বোধহয় বিশ্বাস করতে চায় না। তারা মনে করে দিল্লির সাউথ ব্লক থেকে যেভাবে নির্দেশ দেওয়া হবে বাংলাদেশ সেভাবে চলবে। এটা 18 কোটি মানুষের দেশ, এইখানে চালানো যাবে না। আর 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত এই দেশ, যারা অকাতরে নিজের স্বাধীনতা, অকাতরে নিজের
গণতন্ত্রের জন্য যারা জীবন দিতে পারে, শিশু বাচ্চারা যখন জীবন দিতে পারে, তো সেই দেশকে কিন্তু কাবু করে রাখা যায় না। সেই দেশকে কখনোই গলায় ফাঁস দিয়ে, জোর করে গলায় দড়ি দিয়ে কোনো কাজ করতে বাধ্য করা যায় না। এটা যেন পার্শ্ববর্তী দেশের যারা পলিসি মেকার তারা যেন ভুলে না যায়। এখানে ছাত্র জনতার আন্দোলনে ভারতের অনেক ছাত্র সংগঠন সমর্থন করেছে, সহানুভূতি দেখিয়েছে, কিন্তু ভারতের যে শাসক গোষ্ঠী, এই শাসক গোষ্ঠী আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সাম্প্রদায়িক শক্তি ভারত এখন শাসক করছে। এবং এই কারণেই তারা এক চোখা নীতি অবলম্বন করে বাংলাদেশকে তারা দেখছে। বাংলাদেশের এই যে গণতন্ত্রে উত্তরণের যে প্রক্রিয়াটা চলছে এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যে দেশ যাচ্ছে, এবং এর জন্য যে দাবি যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার যে পরিবেশ তৈরি হয়েছে, এইটাকে বোধহয় অনেকেই সহ্য করতে পারছে। এই ধরনের খুব পরিকল্পিত মাস্টার প্ল্যান বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত রাজনীতি সচেতন, সংগ্রামী এবং নিজের জীবন উৎসর্গ করে তার স্বাধীনতা রক্ষা করতে জানে, সার্বভৌমত্ব রক্ষা করতে জানে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে জানে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা বিএনপি পরিবার, আমাদের নেতা, গণমানুষের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটি প্রতিষ্ঠিত করেছেন, যাতে গত আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা গুরুতর আহত হয়েছেন, তাদের পরিবারের পাশে আমরা দল করি। আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, আমাদের যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানো। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং তার সহযোগিতায় আপনাদের কাছে আসে এই বিএনপি পরিবার, আতিকুর রহমান রুম্মন এবং আমাদের মিথুন সদস্য সচিব, তাদের নেতৃত্বে ঢাকা সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে তারা অসহায় মানুষের পাশে, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এবং শেখ হাসিনার ছুড়ে দেওয়া বুলেটের শিকার যারা হয়েছে সেই সমস্ত বাসায় গিয়ে তারা তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছেন, তাদেরকে জনাব তারেক রহমানের সহযোগিতা এবং শুভেচ্ছা নিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ এইভাবে আমরা অধিকাংশ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করব এবং আজকে এখানে যাদের কাছে, যে পরিবারগুলোর কাছে এসেছি, বিশেষ করে মহিউদ্দিন, সাজ্জাদ, কবির, এদের পরিবারের কাছে শুধু এইটুকু বলতে চাই যে জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে, ঠিক তেমনি ভাবে আপনারা যে কোনো সমস্যায়, অসুবিধায়, আপনার যে কোনো প্রয়োজনে, মিথুন আছে আমাদের আহ্বায়ক, তিনি একটু প্রয়োজনীয় কাজে দেশের বাইরে গেছেন, তার কাছে, এখানে আরেকজন আছেন আমাদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ, তাদের কাছে আপনারা অবহিত করবেন, তাদেরকে জানাবেন, তারা অবশ্যই দ্রুততার সাথে আপনাদের পাশে এসে দাঁড়াবে। এই শেখ হাসিনার নির্মমতার শিকার পরিবারের কাছাকাছি তারা থাকবে, তাদের পাশে থাকবে। আমি এইটুকু বলেই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।